বাংলাদেশের শিল্পনগর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ কেবল পোশাক এবং নদী বন্দরের জন্যই পরিচিত নয়। ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং আধুনিকতার অপূর্ব মেলবন্ধন এই শহর। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে নারায়ণগঞ্জের 3টি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান, যেগুলো আপনাদের মন কেড়ে নিব, এবং জানাবো অজানা ইতিহাস। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে নিয়ে যাব বাংলার তাজমহলে। রাজধানী ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে অবস্থিত এই বাংলার তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন এর হুবহু নকল বা অবিকল প্রতিরূপ এই বাংলার তাজমহল। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি, যিনি ছিলেন একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিকাট সংস্করণ প্রকল্প ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছিল ওই সময়ে প্রায় 50 লক্ষ টাকা। এই নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নাই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে নিজের দেশেই থেকে। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই তাজমহল। তবে মনি বলেন যে তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে রয়েছে, তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতের ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। 200 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করি এই তাজমহলে। এখানে তাজমহল ছাড়াও আপনারা দেখতে পারবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, দেখতে পারবেন এখানে রাজমণি পিরামিড, এছাড়াও ছোট ছোট অনেকগুলো আকর্ষণীয় প্লেস। মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরও 6 বার দেখেন। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদেরকে ভারত প্রেরণ করেন। ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহলে যে মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে, সেই ঠিকই একই মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে এই তাজমহলে। তো চলুন এবার জেনে নিই কিভাবে আসবেন এই বাংলার তাজমহলে। বাংলার তাজমহলে আপনারা দুইভাবে যেতে পারবেন। প্রথমত, ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড আসার পরে আপনারা সেখানে বিআরটিসি বাস পেয়ে যাবেন, আর এই বিআরটিসি বাসে করে চলে আসবেন সরাসরি ভুলতা গাউসিয়া। আর এই বিআরটিসি বাসে আপনাদেরকে ভাড়া গুনতে হবে জনপ্রতি 60 টাকা। ভুলতা গাউসিয়া নেমে আপনারা পেয়ে যাবেন অসংখ্য সিএনজি রিক্সা এবং অটোরিক্সা, যেগুলো নিয়ে আপনারা সহজে চলে আসতে পারবেন এই বাংলার তাজমহলে। এছাড়াও আপনারা চাইলেও গুলিস্তান হয়ে আসতে পারবেন। গুলিস্তান হয়ে আসতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে গুলিস্তান বাস স্ট্যান্ডে। গুলিস্তান বাস স্ট্যান্ডে এসে আপনারা মেঘলা কিংবা গ্লোরি এক্সপ্রেসে করে চলে আসবেন বোরাবো। বোরাবো থেকে রিক্সা কিংবা অটোরিক্সা নিয়ে সরাসরি চলে আসবেন বাংলার তাজমহলে। বাংলার তাজমহল প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই। তো ভিউয়ার্স, তাজমহল দেখা শেষে এবার আমরা চলে যাব রাজমণি পিরামিডে, যেটি বাংলার তাজমহল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে আপনারা চলে যেতে পারবেন। বাংলার তাজমহল দেখা শেষে আমরা এখন চলে আসলাম পিরামিডে। 200 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রথমে প্রবেশ করি বাংলার তাজমহল দেখার জন্য। একই টিকিটের একটি অংশ তাজমহল থেকে রেখে দেয়, বাকি অংশটুকু আপনাকে ফেরত দেওয়া হয়। সেই টিকিটের অন্য আরেকটি অংশ দিয়ে আপনারা এই রাজমণি পিরামিডে প্রবেশ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, প্রবেশ করার সময় আপনাকে টিকিটের ওই অংশটুকু অবশ্যই দিতে হবে। তো চলুন দেখা যাক এখানে আপনাদেরকে কি দেখাতে পারি।
ভিউয়ার্স, মিশরের পিরামিডের অনুকরণে এখানে একটি পিরামিড তৈরি করা হয়েছে, যেখানে রাখা হয়েছে মিশরের রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার। তো চলুন আমরা এখন পিরামিডে প্রবেশ করি, দেখা যাক এর ভিতরে কি আছে। তবে অবশ্যই একটা নির্দেশনা ওনারা অবগত করেছেন, অসুস্থগণ ভিতরে প্রবেশ করা থেকে নিষেধ, কারণ এর ভিতরে দৃশ্যগুলো হয়তোবা ভয়ঙ্কর থাকতে পারে, যেটা দেখলে মানুষ যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। যাই হোক, আপনারা যারা ভীতিকর কোনো কিছু দেখলে ভয় পান, তারা এই পিরামিডে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। পিরামিডের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবেন এটি অনেকটাই অন্ধকার হয়ে আছে, কারণ ভিতরে তেমন কোনো লাইট দেওয়া নাই। তবে কিছু কালারফুল লাইট দেওয়া আছে এই পিরামিডকে আকর্ষণীয় করে তোলার জন্য। এই পিরামিডের মধ্যে অসংখ্য মমি রাখা আছে, যেগুলো মিশরের আসল পিরামিডকে ফিল করার জন্য রাখা হয়েছে। তবে এগুলো আসল নয়, এগুলো ফেক। পিরামিড ঘুরে এবার আমরা চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে। ক্ষুদিরামকে ঠিক এভাবে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর এখানে দেখতে পারবেন বেহুলার বাসরঘর, মনসামঙ্গল, নদের চাঁদ কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি ও সিনেমা হল। চলুন তাহলে দেখে আসি এই দৃশ্যগুলো। এখন দেখবেন ক্ষুদিরামকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার কিছু নির্দিষ্ট অংশ। এই শয়তান কিংসফোর্ডের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতেই হবে। ইংরেজ সরকারকে সরাতে হবে এ দেশ থেকে। তুই কোথায় গেলি খুদে আমার ছাড়িয়া? ইংরেজ কিংসফোর্ড ও জমিদারদের কথায় আমরা কেউ ঠান্ডা দেব না। My name is Kingsford. Kingsford. তো ভিউয়ার্স, ক্ষুদিরামের ফাঁসির কিছু অংশ দেখে এরপর আমরা বের হয়ে পড়লাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য। আমাদের আজকের পরবর্তী গন্তব্য হচ্ছে সোনারগাঁও জাদুঘর। বাংলার তাজমহল থেকে বের হয়ে আপনারা প্রথমে যে কোনো একটি অটোরিকশা বা রিক্সা নিয়ে চলে আসবেন কান্দাপাড়া চৌরাস্তা। এরপর রানিং যে কোনো বাসে করে চলে আসবেন কাশপুর। কাশপুর থেকে মদনপুরগামী যে কোনো বাসে করে আপনারা চলে আসবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ড। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো রিক্সা বা অটোরিকশা নিয়ে চলে আসতে পারবেন সোনারগাঁও জাদুঘরে। প্রায় 16 হেক্টর জায়গার উপর নির্মিত এই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যার প্রবেশ মূল্য প্রধান গেট প্রবেশ ফি 50 টাকা, বড় সর্দার বাড়ি প্রবেশ ফি 100 টাকা, ছাত্রছাত্রীদের প্রধান গেট প্রবেশ ফি 30 টাকা। আর আপনারা যদি প্রধান গেট ও বড় সর্দার বাড়ির টিকিট একত্রে নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রবেশ ফি পড়বে 150 টাকা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বাম পাশে গোপীনাথ সাহের অপরূপ সৌন্দর্যের বড় সর্দার বাড়ি। অপরূপ এই কারুকার্য প্রাসাদটি অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এরপরে বড় সর্দার বাড়ির ঠিক ডান পাশে দেখতে পারবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। দিল্লির সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ারউদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এরপরে সামনে এগুলোই আপনাদের চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই স্মৃতি জাদুঘরটি। চলুন তাহলে ঘুরে আসি শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই স্মৃতি জাদুঘর থেকে। এই জাদুঘরটি 3 তলা বিশিষ্ট, যার প্রথম তলায় দেখতে পারবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক, এছাড়াও রয়েছে তার ব্যবহৃত কাঠের মূর্তি। এ তলায় আরো রয়েছে ডিরো মডেল, যার মাধ্যমে কাঠ থেকে কারুপণ্য তৈরি ও বিপণন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই মডেল দেখলে বোঝা যায় শিল্পী কতটা গভীরভাবে এই শিল্পের সাথে জড়িত ছিল। দ্বিতীয় তলায় রয়েছে মৃৎশিল্প ও নকশিকাঁথার সংগ্রহ। এই নকশিকাঁথায় ফুটে উঠেছে গ্রামীণ জীবন, সংস্কৃতি এবং ঐতিহ্য।
এই ভবনের তৃতীয় তলায় রয়েছে পিতলের তৈরি নানা গহনা ও মূর্তি। এখানে বিভিন্ন ধরনের হাতের মালা, গলার মালা, কানের দুল ইত্যাদিও দেখা যায়। এছাড়া রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা শিল্পীর শিল্পাচার্যের প্রমাণ দেয়। রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন একতারা, দোতারা, তবলা ইত্যাদি। এছাড়া এখানে রয়েছে একটি কারুপল্লী, যেখানে আপনারা সোনারগাঁর ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, টু পিস, গহনা, তাঁতবস্ত্র, নকশিকাঁথা ইত্যাদি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, সোনারগাঁও জাদুঘর প্রতি বুধবার পূর্ণ দিবস এবং প্রতি বৃহস্পতিবার অর্ধ দিবস বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যথারীতি খোলা থাকে। সোনারগাঁও জাদুঘর ভ্রমণ শেষে এবার আমরা চলে যাব এই ভিডিওর সর্বশেষ দর্শনীয় স্থান পানাম সিটিতে। সোনারগাঁও জাদুঘর থেকে মাত্র 30 থেকে 40 টাকা রিক্সা কিংবা অটোরিক্সা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই পানাম সিটিতে। এটি রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এর টিকিট মূল্য দেশি পর্যটক 20 টাকা, বিদেশি পর্যটক 300 টাকা এবং ছাড়ভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা ধরা হয়েছে। পানাম নগরকে ঐতিহ্যবাহী প্রাচীন শহর বলা হয়। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁও 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে ওঠে। নির্মাণ কুশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতেও রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতে খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপও দেখা যায়। এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনেরও কাজও নিখুঁতভাবে করা হয়েছে। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে তাদেরকে পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেননি, তারা ক্রমেই এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার এবং উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মাঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় ও পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজকে সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফাঁসি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওয়ে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। তো ভিউয়ার্স, বাংলার তাজমহল, সোনারগাঁও জাদুঘর এবং পানাম সিটি নিয়ে যদি আপনারা এর চেয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমার চ্যানেল থেকে প্রতিটি ভিডিও আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। এছাড়া প্রতিটি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।
তো ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।